ডেইলি স্টারের এই সাক্ষাৎকারে পীর সাহেব চরমনাই খুব স্ট্রংলি বলেছেন, আগে সংস্কার এবং ফ্যাসিবাদ কায়েম হওয়ার অন্যতম স্ট্রাকচারাল ফেনোমেনা হচ্ছে এই কাঠামোগত ফ্যাসিবাদ। অতএব এই কাঠামোকে সংস্কার ব্যতীত শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে পরিপূর্ণ ফ্যাসিবাদ বিলোপ হবে না। তো এই জন্য সংস্কারের বিষয়ে খুব স্ট্রংলি কথা বলেছে। মধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে ক্লিক করে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং আমার সাথে যুক্ত থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে আমার আজকের ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে স্বাগতম। আমরা ইতোমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাইয়ের একটি ইন্টারভিউ দেখেছি। জাতীয় দৈনিক ডেইলি স্টারের পক্ষ থেকে ইন্টারভিউটি নেওয়া হয়েছিল। পীর সাহেব চরমনাই ডেইলি স্টারের সাথে খোলামেলা নানান বিষয় নিয়ে কথা বলেছেন। তার কথাগুলো নিয়েই আজকে মূলত এই পর্ব সাজানো হয়েছে। চলুন আমরা কি নিয়ে কথা হয়েছে পীর সাহেব চরমনাইয়ের সাথে ডেইলি স্টারের, আমরা সেই আলাপে ঢুকে যাই। প্রথমত ডেইলি স্টারের যে শিরোনামটি, রিফর্মস ফার্স্ট দেন পোলস সেজ ইসলামী আন্দোলন বাংলাদেশ চিফ, বলা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলতেছেন যে প্রথমে সংস্কার, তারপরে ভোট, তারপরে নির্বাচন, এই ধরনের একটি শিরোনামকেই তারা টাইটেল হিসেবে যুক্ত করেছে। তারপর বিস্তারিত নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং এই নিউজটিরই আরেকটা অনুবাদ করেছে 21 টিভির পক্ষ থেকে। আমরা সেই অনুবাদ ধরেই কথা বলবো আপনাদের সুবিধার্থে। আমরা সেই অনুবাদ এবং ডেইলি স্টারের যে ইন্টারভিউ দুইটাকেই আমরা পাশে দিয়ে দিচ্ছি, আপনারা দুইটা থেকেই সংযুক্ত হতে পারবেন। উক্ত ইন্টারভিউতে পীর সাহেব চরমনাইকে নানাবিধ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, ওনার চিন্তাভাবনা এবং পার্টির চিন্তাভাবনা কি। আমরা যদি বেসিক কতগুলো পয়েন্ট নিয়ে কথা বলি, যে বিষয়গুলোর উপর ফোকাস দেওয়া হয়েছে, যে সংস্কারের বিষয় এবং সামনের নির্বাচন বিষয়ে আলাপ হয়েছে, পিআর পদ্ধতি নিয়ে একটা আলাপ আছে, ইসলামী সংগঠনগুলোর জোট মহাজোট নিয়ে আলাপ আলোচনা রয়েছে এবং পিআর পদ্ধতির রূপরেখা কী হবে এটা নিয়ে কথাবার্তা আছে, আমরা যাব। তারপর সংখ্যালঘু সম্প্রদায়, নারী, এই ইস্যুগুলো নিয়েও কথাবার্তা রয়েছে। রাষ্ট্রপতি, সর্বশেষ রাষ্ট্রপতি ইস্যুতেই পীর সাহেব চরমনাই কথা বলেছেন। তা আমরা আসলে চলেন আমরা একটু পড়ার চেষ্টা করি যে আসলে কি বলা হয়েছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে ইসলামী আন্দোলনের আমির ও পীর সাহেব চরমনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানান, একটি মহাজোট গঠনের জন্য ইসলামী দলগুলোর মধ্যে আলোচনা চলছে। এছাড়া দলটি সংসদ গঠনের জন্য প্রচলিত পদ্ধতির পরিবর্তে ভোটের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব চায়। এছাড়াও তিনি আরও বলেন, প্রচলিত ব্যবস্থা জনগণের জন্য কাজ করছে না, এর মাধ্যমে কেবল ফ্যাসিবাদের জন্ম হয়। রেজাউল করিম জোর দিয়ে বলেন, সংস্কারের বিষয়ে কোনো আপোষ করতে তারা রাজি নন। সংস্কার ভালোভাবে করা উচিত এবং দ্রুত করা উচিত যাতে আমরা নির্বাচনে যেতে পারি, কিন্তু অগ্রাধিকার দিতে হবে সংস্কারকে। রেজাউল করিম বলেন, সংস্কারের জন্য খুব বেশি সময় নেওয়া উচিত নয়। সময়ের কথা বলতে হলে আমি মনে করি এটা 1 বছর বা 1.5 বছরের মধ্যে হওয়া উচিত বলে উনি মনে করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে থেকে সময়সীমা জানতে পারলে আরও ভালো হতো। সংস্কার বিষয়ে আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টির, বিশেষ করে বর্তমান বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য ছোট বড় বিভিন্ন দলগুলোর যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম স্টেক ছিল তাদের কথা আমরা শুনেছি, কিন্তু পীর সাহেব চরমনাই শুরুতে যা বলেছেন এখন পর্যন্ত উনি ওনার কথায় অটল রয়েছেন। এবং বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে ছোট দলগুলো, বিশেষ করে গণ অধিকার পরিষদ সহ যেই ছোট দলগুলো রয়েছে, তারা কিন্তু তাদের প্রথমে যেই কথা ছিল তারা সংস্কারকে চান এবং পরবর্তীতে পিআর পদ্ধতি নিয়েও তাদের কথা একরকম ছিল যে তারাও পিআর চায়। কিন্তু আমরা দেখেছি পরবর্তী সময়ে উইদিন মোমেন্টাম তাদের চিন্তা চেতনা কিন্তু ঘুরে গেছে। তারা সংস্কারের বিষয়ে ওই ধরনের কথা বলতে চায় না, তারা নির্বাচনকে ফোকাস করতেছে। তারপর আমরা আরও দেখেছি যে পিআরকে তারা এখন প্রাধান্য দিতে চায় না, তারা বিএনপির সুরে সুর মিলিয়ে তারা বলতেছে যে নির্বাচন চায়। ফলে আসলে দেখাই যাচ্ছে যে সংস্কারের যে জায়গাটা এটা কিন্তু ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পেয়েছি যে ডেইলি স্টারের এই সাক্ষাৎকারে পীর সাহেব চরমনাই খুব স্ট্রংলি বলেছেন, আগে সংস্কার এবং এই ফ্যাসিবাদ কায়েম হওয়ার অন্যতম স্ট্রাকচারাল ফেনোমেনা হচ্ছে এই কাঠামোগত ফ্যাসিবাদ। অতএব এই কাঠামোকে সংস্কার ব্যতীত শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে পরিপূর্ণ ফ্যাসিবাদ বিলোপ হবে না। তো এই জন্য সংস্কারের বিষয়ে খুব স্ট্রংলি কথা বলেছেন এবং আগে সংস্কার করে তারপরে নির্বাচনের দিকে যাওয়ার জন্য উনি মত দিয়েছেন। এবং এই সংস্কারের জন্য উনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে 1 থেকে 1.5 বছরের একটা টাইমলাইন দেওয়ার পক্ষে উনি মত দিয়েছেন। তারপরেও উনি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা সময়ে চেয়েছেন যে কত সময়ের মধ্যে তারা নির্বাচনের দিকে যেতে চান বা নির্বাচন করতে চান।
আমরা দেখব যে এরপর উনি কি বলেছেন। সব ইসলামী দল একটি মহাজোট গঠনের জন্য কাজ করছে বলে পীর সাহেব চরমনাই বলেন, আমরা আলোচনা করছি, নির্বাচনের জন্য একটি ঐক্য ফ্রন্ট তৈরি করতে পারবে বলে আশা করছি। তার ভাষ্য, ইসলামী দলগুলো একটি ব্যানারে নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে এবং প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী না দিয়ে জোট প্রার্থীদের সমর্থন দেবে। এমন কোনো জোট হলে তার নেতৃত্ব কে দেবে জানতে চাইলে ইসলামী আন্দোলনের নেতা বলেন, বেশিরভাগ দলই আনুপাতিক হারে প্রতিনিধিত্ব চাচ্ছে। এ ধরনের ব্যবস্থায় নির্বাচনী জোটের প্রয়োজন হয় না, দলগুলো স্বাধীনভাবে প্রচারণা চালাতে পারে। তিনি আরও ব্যাখ্যা করেন, এমনটা হলে নির্বাচনী জোটের পরিবর্তে তাদের জোট একটি সাধারণ প্ল্যাটফর্মের মতো হবে। আমরা দেখেছি এই গণঅভ্যুত্থান পরবর্তী 5ই আগস্টের পরেই কিন্তু ইসলামী দলগুলো যারা বিএনপির সাথে মহাজোটে ছিল, 20 দলীয় মহাজোটে, এবং পরবর্তীতে অনেকগুলো দল আসলে বিএনপির এই জোট থেকে বেরিয়ে এসেছে, তারা স্বতন্ত্রভাবেই রাজনীতি করেছে, আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে তাদের জোটে ছিল না। এই ধরনের ইসলামী দলগুলো কিন্তু এখন আবার নতুনভাবে জোট গঠন করার, বিশেষ করে জামায়াত ইসলাম যেহেতু বাংলাদেশের এখনকার ফেনোমেনায় একটা বড় দল এবং নির্বাচনী জোটে তাদের একটা বড় প্রভাব রয়েছে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত এক দশকে বাংলাদেশের রাজনৈতিক প্যাটার্ন চেঞ্জিংয়ে দে হ্যাভ ডান এ লট, এই জায়গায় তাদেরও কিন্তু একটা শক্ত অবস্থান রয়েছে। ফলে এই দুইটি সংগঠনকে ঘিরেই কিন্তু জনমনে, পাবলিক স্ফিয়ারে একটা নতুন ইসলামী মোর্চা হওয়ার বা একটা নতুন জোট মহাজোট হওয়ার একটা স্বপ্ন জনগণ দেখতেছে, এবং সাধারণ জনগণের ধারণা এটাই যে একক কোনো ইসলামী সংগঠন আলাদা আলাদা পার্টে থাকবে না, বরঞ্চ তাদের একটা সমন্বিত একটা প্ল্যাটফর্ম হবে। তো সেই জায়গায় কিন্তু পীর সাহেব চরমনাই খুব জোরালোভাবেই বলেছেন যে ওনারা কাজ করতেছেন এবং মহাজোট গঠনের জন্য, এবং সেই মহাজোটের পক্ষ থেকে আলাদা আলাদা কোনো প্রার্থী না দিয়ে বরঞ্চ এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার ব্যাপারে কথা বলেছেন। আমি মনে করি এইটাই একটা মহাজোট গঠনের একটা রূপরেখা পীর সাহেব চরমনাই আসলে ঘোষণা করেছেন। এবং সাথে সাথে এই জায়গায় আরও একটি কোয়েশ্চেন করা হয়েছে যে যদি কোনো জোট গঠন হয় তাহলে আসলে নেতৃত্ব কে দিবে। ফলে উনিও এই জায়গায় স্পষ্ট করে বলেছেন যে আসলে এই জায়গায় নেতৃত্ব দেওয়াটা খুব জরুরি বিষয় না, বিশেষ করে যেহেতু পিআর পদ্ধতির মাধ্যমে মানে আনুপাতিক হারে নির্বাচনের একটা জোরালো দাবি সব জায়গা থেকে এসেছে। ফলে এই ধরনের ব্যবস্থায় নির্বাচনী জোটের খুব বেশি দরকার হয় না, এ জায়গায় স্বাধীন প্রচারের একটা গুরুত্ব রয়েছে, যে জায়গায় প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী না দিয়ে, মানে দল থেকে নিজস্ব মার্কার প্রার্থী না দিয়ে বরঞ্চ জোট প্রার্থীদের সমর্থন দেওয়ার ব্যাপারে উনি এই ধরনের একটা রূপরেখা কিন্তু ঘোষণা করেছেন, যেটি আসলে খুব চমৎকার মনে হয়েছে আমাদের কাছে। এবং আমার চিন্তা মতে এটা একটা দারুণ কৌশল জোট গঠনের, যে জায়গায় পিআর পদ্ধতির মাধ্যমে সবারই আসলে মত প্রকাশের বা মতের প্রতিফলন ঘটানোর একটা সুযোগ রয়েছে, যে জায়গায় আমরা দেখতে পেয়েছি গত 3টা নির্বাচন বাদ দিয়ে যদি আমি 2008 পর্যন্ত ধরি সংসদ নির্বাচনগুলো, সেই সংসদ নির্বাচনগুলোতে কিন্তু 2001-এ জোট গঠন হয় এবং 2008-এ মহাজোট গঠন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের। তখনও আওয়ামী লীগ অতটা ফ্যাসিস্ট হয়ে ওঠে নাই, তখন তাদের নেতৃত্বে মহাজোট হয়। তো এই ধরনের জোট মহাজোটের কিন্তু অনেকগুলো পার্টি থাকে, সবগুলো পার্টির নেতৃত্ব কোয়ালিশন হয়, সেই কোয়ালিশনের যারা জোটের প্রধান থাকে তাদের মার্কা নিয়েই কিন্তু ওই জোটভুক্ত প্রার্থীরা আসলে নির্বাচন করে। সো এই ধরনের একটা হচপচকে পীর সাহেব চরমনাই বের হয়ে আসার জন্য উনি একটা চমৎকার কৌশল বলেছেন, আমার কাছে এটা খুব দারুণ মনে হয়েছে। সাথে সাথে ভোটের আনুপাতিক হার নিয়ে আমরা দেখতে পেয়েছি খুব জোরালো আলাপ আলোচনা ইতোমধ্যেই হয়েছে, বিশেষ করে বিএনপি আনুপাতিক হারের বিষয়ে খুব জোরালোভাবে নেতিবাচক মন্তব্য করেছে। এখন তারা চায় না এবং আগামী সংসদ এসে এটাকে পাশ করার ব্যাপারে তারা কথা বলেছেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি পীর সাহেব চরমনাই শুরু থেকে যেরকম জোরালো বক্তব্য দিয়েছেন এখন পর্যন্ত সেই জায়গায় আছেন, এবং কেন দিচ্ছেন এটাও ডেইলি স্টারকে উনি খোলামেলা বলেছেন। উনি কি বলেছেন আমরা একটু দেখি। ভোটের আনুপাতিক হারে প্রতিনিধিত্বের সুবিধার বিষয়ে তিনি বলেন, প্রতিটি দলকে তাদের ভোটের অনুপাতে সংসদে আসন বরাদ্দ দেওয়া হবে, এর মাধ্যমে প্রতিটি ভোটের মূল্য দেওয়া হবে। আমরা দেখেছি যে বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে 2008 পর্যন্ত যেই নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে সর্বোচ্চ 2008-এ 40% ভোট কাস্টিং হয়েছিল আওয়ামী নেতৃত্বাধীন জোটের, এবং 2001-এ সেম বিএনপির নেতৃত্বাধীন জোটের এরকমই 40 অ্যারাউন্ড কাস্টিং হয়েছিল। তাহলে বাকি যেই ভোটগুলো ছিল ওই ভোটগুলো কিন্তু আলটিমেটলি কোনো প্রতিনিধিত্ব সংসদে ঘটে নাই, শুধুমাত্র বর্তমান এফপিটিপি এই সিস্টেমের কারণে, যেই ইলেকট্রাল ভোটিং সিস্টেম রয়েছে এই ভোটিং সিস্টেমের কারণে। যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রকৃত অর্থেই বাংলাদেশে কায়েম করার কোনো সূত্র তৈরি করতে হয় তাহলে আমি মনে করি এই পিআর পদ্ধতির বিকল্প নাই, এবং এই পিআর পদ্ধতিকে নতুনভাবে এস্টাবলিশ করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ
বাংলাদেশের মানুষের সর্বোচ্চ অভিপ্রায় রয়েছে, তাদের এই অভিপ্রায়কে তারা বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু এখন এই কাজে হাত দিতে পারে আমি মনে করি। ফলে এই যে ভোট পচে যায়, ভোট পচার যে একটা নীতি এবং ভোট কেনা বেচার এবং নমিনেশন বাণিজ্যের যে একটা বড় বাংলাদেশের একটা সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হলেও আমাদেরকে পিআর পদ্ধতির দিকে জোরালোভাবে মত দিতে হবে এবং এই পিআর পদ্ধতি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে বাংলাদেশে ভোট কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক যেটা সহিংসতা, নির্বাচন কেন্দ্রিক যে নমিনেশন বাণিজ্য, নির্বাচন কেন্দ্রিক যে মানুষের প্রতি বড় ধরনের সহিংস হয়ে ওঠার যে কার্যকলাপ এবং হত্যা সহ নানান ধরনের ঘটনা আমরা কিন্তু দেখেছি, এই ঘটনা থেকে কিন্তু রেহাই পাওয়া সম্ভব হয় এবং প্রকৃতভাবেই একটা গণতান্ত্রিক বহিঃপ্রকাশ ঘটবে বলে আমি মনে করি। এবং ভোট পচে যাওয়ার যে একটা ন্যারেটিভ, এটা কোনোভাবেই সমাজে আর প্রতিষ্ঠিত থাকবে না, প্রত্যেকের মত এই জায়গায় প্রতিফলিত হবে। যে ফ্যাসিবাদী বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের জন্যও কিন্তু এই বর্তমান ইলেকশন কাঠামোকে উনি দায়ী করেছেন এবং এটা থেকে উত্তরণের অন্যতম একটা মাধ্যম হিসেবে আনুপাতিক প্রতিনিধিত্বর মাধ্যমে এই সমাধান ঘটতে পারে বলে পীর সাহেব চরমনাই কিন্তু ব্যক্ত করেছেন। ফলে আমিও মনে করি যে এই পদ্ধতি থেকে বের হওয়ার জন্য, নির্বাচনী সহিংসতা থেকে বের হওয়ার জন্য আনুপাতিক হারের যেই সিস্টেম, আনুপাতিক প্রতিনিধিত্বর যেই সিস্টেম, এই সিস্টেমটাই হবে খুব চমৎকার একটা সিস্টেম। ফলে এই দিকেই কিন্তু ফোকাস করেছেন পীর সাহেব চরমনাই। সাথে সাথে সংবিধান সংস্কারের বিষয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিল। পীর সাহেব চরমনাই এই জায়গায় বলেন যে পূর্ববর্তী শাসন আমলগুলো জনগণ এবং দেশের জন্য ক্ষতিকর অনেক আইন করেছিল, তারা সংবিধানে বেশ কিছু পরিবর্তনও করেছে, সেগুলিই প্রথমে বাদ দেওয়া উচিত। সংবিধান সংস্কার কমিশন নামে ইতোমধ্যেই যে কমিশন গঠন হয়েছে, এই কমিশন কিন্তু কাজ শুরু করেছে। পীর সাহেব চরমনাই এই জায়গায় কিন্তু এই বিগত যেই ফ্যাসিস্ট কাঠামো হওয়ার জন্য, শক্তি হওয়ার জন্য যেই সংবিধানে যেই কাটাছেঁড়া করা হয়েছে, কাটাছেঁড়া প্রথমে বাদ দেওয়ার ব্যাপারে উনি কিন্তু এই জায়গায় স্ট্রংলি বলেছেন। এবং পীর সাহেব চরমনাই অমুসলিমদের বিষয়ে এই জায়গায় প্রশ্ন করা হলে ওনার মত ব্যক্ত করেন। উনি এই জায়গায় বলেন যে অমুসলিমের মর্যাদা কেমন হবে, এইরকম একটা প্রশ্নের জবাবে উনি বলেন, একটি কল্যাণ রাষ্ট্রের জন্য ইসলামই একমাত্র মাধ্যম যেখানে প্রত্যেক নাগরিককে সম্মান জানানো হয়। আমি শুধু একটা কথাই বলবো, যে কোনো ধরনের আশঙ্কা দূর করতে হবে। ইসলাম বলে একজন অমুসলিমের সম্পত্তি ও সম্পদ সমান সম্মানের সঙ্গে বিবেচনা করতে হবে এবং এক্ষেত্রে তাদের মুসলিমদের সমান মর্যাদা দিতে হবে। ইতিহাস দেখেন, এই কারণেই অমুসলিমরা তাদের জন্মভূমি ছেড়ে ইসলামী শাসনের অধীনে বসবাস করতে এসেছে। এই যে খুব চমৎকার বিষয়, ইসলাম নিয়ে হিন্দুত্ববাদী শক্তি এবং জায়নবাদী শক্তি কিন্তু বিভিন্নভাবে এই জায়গায় একটা কিছু হবে, ইসলামকে কাটতে হবে, ইসলাম কোপায়া কিন্তু এই জায়গায় একটা প্রগতিবাদ প্রতিষ্ঠিত করার যে একটা ন্যাক্কারজনক ন্যারেটিভ প্রতিষ্ঠা করার একটা সিস্টেম, এই সিস্টেম কিন্তু আমরা দেখেছি বিগত 53 বছরে। ফলে এই জায়গায় যারাই ক্ষমতায় এসেছে তারাই ইসলাম কোপায়া তারা কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করা এবং নিজেদেরকে সুশীল প্রতিষ্ঠিত করার মাধ্যমে তারা ক্ষমতায় অধীসীন হয়েছিল এবং ইসলামকে একমাত্র তাদের প্রতিপক্ষ বানিয়ে তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করেছে। এই জায়গায় সংখ্যালঘু একটা বড় ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে এবং প্রকৃত অর্থেই অমুসলিমের যেই অধিকার, অমুসলিমের যে মর্যাদা, সেই মর্যাদা কিন্তু এই বর্তমান যারা এতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল, যারা রাষ্ট্র শাসন করেছে, তাদের পক্ষ দিয়ে কিন্তু কোনোভাবেই তাদের মর্যাদা স্ট্রংলি রক্ষিত হয় না, শুধুমাত্র একটা রাজনৈতিক টুল হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। ফলে এই জায়গায় পীর সাহেব চরমনাই খুব দারুণভাবে বলেছেন যে এই জায়গায় অমুসলিমদের মর্যাদা একদম একজন মুসলিমের সম্পদের যেরকম মর্যাদা দিতে হবে রাষ্ট্রকে, ঠিক একজন অমুসলিমেরও কিন্তু এরকমই তার সম্পদের মর্যাদা দিতে হবে। নারীর অধিকার প্রশ্নে জানতে চাইলে পীর সাহেব চরমনাই বলেন, ইসলাম নারীদের সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। নারীর স্বাধীনতা মানে নগ্নতার অধিকার নয়, কিন্তু দুর্ভাগ্যবশত নারীর স্বাধীনতা বলতে এখন এটাই বোঝায়, এটা কেবল সমাজের ধ্বংস ডেকে আনে। আমরা দেখেছি যে নারীবাদ, ফ্যামিনিস্ট যেই কাঠামো, যা ফ্যামিনিজম, নারীবাদী যেই প্রকল্প, এই প্রকল্পকে সামনে নিয়ে কিন্তু সমাজের একটা বড় অংশকে কনভার্ট করে তারা একটা পলিটিক্যাল টুল হিসেবে কিন্তু ব্যবহার করেছে। এবং এই যে অচ্ছুত নারী ইস্যুতে কোনো ধরনের কথা বলা যেত না, নারীবাদী যেই স্ট্রাকচার, এই স্ট্রাকচার আমি মনে করি ফ্যাসিবাদী স্ট্রাকচার, এই স্ট্রাকচার পরিবর্তন করার জন্য প্রকৃত অর্থে আসলে ইসলামটা কি বলে, এই ইসলামের কে একটা নেগেটিভ নেতিবাচকভাবে উপস্থাপন করে কিন্তু নারীবাদী শক্তি এই জায়গায় তাদের একটা কাঠামোগত ফ্যাসিবাদ কায়েম রেখেছিল এতদিন পর্যন্ত। ফলে প্রকৃত অর্থে ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদা দেয়, ইসলাম নারীদেরকে কতটুকু সম্মানের জায়গা দেয়, এই জিনিসটা কিন্তু আমরা রাষ্ট্র হিসেবে দেখতে পাই নাই তার প্রতিফলন। ফলে পীর সাহেব চরমনাই নারীদের অধিকার নিয়ে এই জায়গায় কথা বলেছেন। এবং পীর সাহেব চরমনাইয়ের যে সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশেও নারীদের অংশগ্রহণ রয়েছে বলে উনি কনফার্ম করেছেন এবং ওই জায়গায় প্রায় লক্ষাধিক নারী কর্মী রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে, এটাও পীর সাহেব চরমনাই আসলে নিশ্চিত করেছেন।
তবে দলের নীতি নির্ধারণী কমিটি, মজলিসে শুরা এবং কার্যনির্বাহী কমিটিতে এখন পর্যন্ত 30% নারী প্রতিনিধিত্ব নেই, যদিও এই লক্ষ্য অর্জনে তার দল কাজ করছে বলে উনি জানান। এই জায়গায় পীর সাহেব চরমনাই বলেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কমিটি রয়েছে মজলিসে শুরা, এই মজলিসে শুরা এখন পর্যন্ত 30% নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয় নাই। তবে নিশ্চিত হওয়ার ব্যাপারে উনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং নিশ্চিত হওয়ার যে কাজ, সেই কাজের বিষয়ে উনি প্রক্রিয়াধীন বলেছেন। সর্বশেষ যে কোয়েশ্চেনটি ছিল রাষ্ট্রপতি ইস্যুতে, পীর সাহেব চরমনাই বলেছেন যে রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের থাকা উচিত নয়। উল্লেখ করে রাজাউল করিম বলেন, আমরা মনে করি বৃহত্তর স্বার্থে তার নিজেরই পদত্যাগ করা উচিত, সেক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যা হবে না। সমস্যা হবে না বলতে উনি সাংবিধানিক এবং রাজনৈতিক যে বিষয়, এই বিষয়টাই হয়তো উনি আলোকপাত করার চেষ্টা করেছেন যে রাজনৈতিকভাবে এটা একটা মীমাংসিত বিষয়, যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো সাংবিধানিক প্রক্রিয়ায় হয় না, এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এসেছে। গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায় এবং রাজনৈতিক দলগুলোর স্টেকেই কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে এই রাষ্ট্রপতি পদত্যাগের যে বিষয়, এটা কোনো বিষয় হিসেবে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা এই জায়গায় নাই। পীর সাহেব চরমনাইয়ের যেই বক্তব্য, আশা করি এই বক্তব্যগুলো আপনারা ডেইলি স্টারে পাবেন এবং এটার একটা বাংলা অনুবাদ করেছে 21 টিভি, আপনারা দুইটাই পাবেন। সো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওতে যুক্ত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।